মুগ্ধ সব দেখছিল আর মিটিমিটি হাসছিল। পিউ স্নিগ্ধকে একটা ধমক দিয়ে তিতিরের কাছে এসে বলল, আপু ভেতরে এসো তো, পাগলদের পাগলামি চলতেই থাকবে। তোমরা যে এতটা পথ জার্নি করে এসেছো সে খেয়াল কারোর আর নেই। মা বলল, ওহো তাই তো, তোমাকে দেখে সব ভুলে গেছি। ভেতরে এসো মা, ভেতরে এসো। ভেতরে ঢুকতে ঢুকতে তিতির একবার মুগ্ধর দিকে তাকালো। মুগ্ধকে চোখ মেরে দিল। এর অর্থ কি ছিল কে জানে। ভেতরে ঢুকে পিউ তিতিরকে ওর ঘরে নিয়ে গেল। বলল, শোনো, এক্ষুনি তো ভাইয়ার ঘরে থাকার পারমিশন পাবে না, তাই আমার ঘরেই থাকতে হবে। আর আমি কিন্তু আপুটাপু বলতে পারবো না, এখন থেকেই ভাবি বলবো। আপত্তি নেই তো? না, আমার যা ইচ্ছে তুমি বলো। আচ্ছা, আর অনেক গল্প হবে, আগে ফ্রেশ হয়ে নাও। তিতির ফ্রেশ হয়ে আসতেই দেখলো মা বসে আছে। ওর এখন আর একটু নার্ভাস লাগছে না, শুধু লজ্জা লাগছে। মা বলল, চলো চলো নাস্তা করবে, সবাই তোমার জন্য বসে আছে। সবাই ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল। তিতির রুমে ঢুকতেই মুগ্ধ ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। তিতির জানে কেন, তিতিরের চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই দৃশ্য অনেকদিন পর দেখেছে মুগ্ধ। পাগল একটা। মুগ্ধ সারাদিন ঘুমিয়ে কাটালো, কারণ তিতিরকেও ভাগে পেল না। সকালে স্নিগ্ধ কতক্ষণ পাগলামি করে স্কুলে চলে গেল। তারপর সারাটাক্ষণ মা আর পিউ মিলে ওর সাথে গল্প করলো, ম্যাক্সিমাম মুগ্ধর ব্যাপারে। মুগ্ধ কি পছন্দ করে কি অপছন্দ করে এই সব। খুব ভালো লাগছিল তিতিরের। পিউ ঘুরে ঘুরে পুরো বাসাটা ওকে দেখালো। তারপর মা যখন রান্না করতে চলে গেল, পিউ ফিসফিস করে বলল, এবার ভাইয়ার কাছে একটু যাও, নাহলে বোধহয় পাগল হয়ে যাবে। বেচারার চেহারা দেখে আমি তো অবাক। কখনো কোনো মেয়েদের জন্য আমি ওর এমন ফিলিংস দেখিনি জানো। তিতির লজ্জা পেয়ে হাসলো। পিউ বলল, আরে আমার কাছে লজ্জা কি, যাও না। ভাইয়া সেই সকাল থেকেই একা একা তোমার দুঃখে নিজের ঘরে ঘুমাচ্ছে। যদি তোমাকে একটু না ছাড়ি তাহলে হয়তো তোমাকে আর আমাদের কাছে আনবেই না। ও না আনলেও আমি আসবো, এত আদর বুঝি আমি নিব না। পিউ তিতিরকে জড়িয়ে ধরলো। তারপর বলল, ভাবি তুমি অনেক ভালো, তোমাকে দেখলেই আদর করতে ইচ্ছে করে। তিতির পিউয়ের গাল ধরে বলল, আর তুমি এত কিউট যে খালি আদর করতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা, এবার ভাইয়ার কাছে একটু যাও, আমার ভাইয়াটাও কিন্তু অনেক কিউট। তিতির মুগ্ধর ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। মুগ্ধ খালি গায়ে ঘুমাচ্ছে। তিতির ওর পাশে বসলো। খুব ইচ্ছে করছিল ওর বুকে হাত রাখতে। কিছু না ভেবেই তিতির মুগ্ধর বুকে হাত রাখলো। এই প্রথম বোধহয় ওর যা ইচ্ছে হলো তাই করলো। মুগ্ধর ঘুম ভেঙে গেল, কিন্তু তিতিরের স্পর্শ বুঝতে পেরে ঘুমের ভান করে রইল। তিতিরের খুব ইচ্ছে করছে মুগ্ধর বুকে একটা চুমু দিতে, কিন্তু মুগ্ধ যদি জেগে যায়। ওর যে পাতলা ঘুম, জেগে গেলে যাবে। তিতির মুগ্ধর বুকে একটা চুমু দিয়ে উঠতে নিয়ে আর উঠতে পারল না। মুগ্ধ ওকে জড়িয়ে ধরেছে। তিতির বলল, ছাড়ো, কেউ এসে পড়বে। তুমি আসু, তো কি হয়েছে? মুগ্ধ কাউকে ভয় পায় নাকি? ভয় না পেলেও আমি পাই, ছাড়ো। আর এত ছটফট করছো কেন? শোনো না। কি? তুমি এটা কেন করলে? কোনটা? এই যে আমার বুকে হাত রাখলে, চুমু দিলে। তিতিরের মাথাটা মুগ্ধর বুকের উপর ছিল। তিতির মুগ্ধর বুকে জোরে একটা কামড় বসিয়ে দিল। ঘুমের ভান করেছিলে? ছি, তুমি একটা খুব খারাপ। ভালো হয়েছে, আমি খারাপই। আর তাই এখন তুমি যেটা করছো সেটা আমিও করব। কোনটা? কি করবে? তুমি কি করেছো সেটা তুমিই চিন্তা করো। ঠিক সেটাই করব। আমি নিজের মুখে বললে তো আবার রাগ করবে। তিতির লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। কি করবে এখন? মুগ্ধর হাতে কামড় দিল। মুগ্ধ এটার জন্য রেডি ছিল না, তাই হাত আলগা হতেই তিতির উঠে দৌড়ে ঘর থেকে বের হতে নিল। কিন্তু তার আগেই মুগ্ধ দৌড়ে ধরে ফেলল ওকে। তিতির বলল, ছেড়ে দাও, মাফ চাই, এরকম আর করবো না। মুগ্ধ পেছন থেকে তিতিরকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে একটা চুমু দিতেই ও লাফিয়ে উঠল। নিজেকে প্রাণপণে ছাড়াতে চাইল মুগ্ধর হাত থেকে। মুগ্ধ ওর হাত আলগা করে দিল তিতির কি করে দেখার জন্য। তিতির নিজেকে কোনো রকমে ছাড়িয়ে এক দূরে ঘর থেকে বেরিয়ে গেল। ব্যাপারটা কি হলো মুগ্ধ বুঝতে পারল না। অবাক হয়ে চেয়ে রইল তিতিরের চলে যাওয়ার পথের দিকে। তিতিরের গায়ের ধাক্কায় দরজাটা এখনো নড়ছে। মুগ্ধ হিসাব মিলাতে পারছিল না। কাল রাতে তিতির ঘুমের ঘরে বলেছে মুগ্ধ কেন ওকে আদর করে না। এখন আবার আদর করতে যেতে এইরকম করলো যেন ও চাচ্ছেই না। অল্প বয়সী মেয়েদের সাথে প্রেমে এই এক ঝামেলা বটে।
তারা কখন যে কি চায় বোঝা বড় দায়। কিন্তু তিতিরা যেভাবে চলে গেল তাতে ও কিছুটা অপমানিত বোধ করছে। ওর নিজের ওপর যে পরিমাণ কন্ট্রোল আছে তাতেও তিতিরকে বছরের পর বছর এক ফোঁটা না ছুঁয়েও থাকতে পারবে। লাঞ্চ টাইমে আবার দেখা হলো তিতিরের সাথে। কিছুই বলল না মুগ্ধ, চুপচাপ খেয়ে উঠে গেল। উঠে বেসিনে হাত ধুতে যাচ্ছে এমন সময় মা বলল, মুগ্ধ, তিতিরকে নিয়ে একটু বেরিয়ে আয় না। কোথায়? ওমা, এদিকে যা যা ঘোরার মতো জায়গা আছে ঘুরিয়ে নিয়ে আয়। পতেঙ্গাও তো যেতে পারিস। পতেঙ্গা যাওয়ার সময় কোথায়? এখন তো 3টা বেজেই গেছে। তিতির চিন্তায় পড়ে গেল। মুগ্ধ এভাবে বলছে কেন? রাগ করেছে নাকি? কিন্তু রাগ কেন করবে? বুকে কিস করতে না চাইলে কি ও ওভাবে বের হয়েছে তো ঘর থেকে? আচ্ছা, মুগ্ধ কি সত্যি করতো নাকি ওকে লজ্জা দেওয়ার জন্য বলেছিল? মুগ্ধ তো মজা করে কত কিছুই বলে। তারপরও বললেও এভাবে প্রিপারেশন নিয়ে ধরতো না কখনো। ইস, কেন যে মুগ্ধর বুকে ঘুমন্ত অবস্থায় ওভাবে কিস করতে গিয়েছিল? খুব ভুল হয়েছে। কিন্তু ওই বা কি করবে? মুগ্ধকে যে ওর কত রকমভাবে আদর করতে ইচ্ছে করে তা তো ও কোনোদিনও উচ্চারণও করতে পারবে না। মা বলল, তাহলে আশেপাশে ঘুরিয়ে আন। বেচারি বাসায় বসে বোর হচ্ছে না? মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল। তুমি বাসায় বোর হচ্ছ? তিতির বলল, না, পিউ আর আন্টির সাথে ছিলাম সারাদিন, একটু বোর হয়নি। ওকে। মুগ্ধ নিজের ঘরে চলে গেল। মনে হলো এই বাচ্চা মেয়েটার সাথে রাগ করে কি হবে। হয়তো রাগটা বোঝেই না। সে যাই হোক, ওর আসলে কি হয়েছিল? ও কি রাগ করেছিল নাকি লজ্জা পেয়েছিল? লজ্জা তো সব সময়ই পায়, কিন্তু এইভাবে রিফিউজড কখনো কিছুতেই করে না। মুগ্ধ ঘরে ঢোকার পর মা তিতিরকে জিজ্ঞেস করলো, ওর আবার কি হলো? রাগ করেছে কেন? ঝগড়া হয়েছে তোমাদের? না তো। ঝগড়া না হলেও কোনো কারণে রেগে আছে। কি করে বুঝলেন আন্টি? আরে, আমার ছেলের সব বিহেভিয়ার আমার মুখস্থ। খুব বুঝতে পারছি তোমার ওপরেই কোনো কারণে রাগ করেছে, আর তুমি জানোই না। ও ও আমার সাথে কখনোই রাগ করেনি, তাই বুঝতে পারছি না। পিউ বলল, ভাবি, ভাইয়া আসলেই রাগ করেছে, তুমি গিয়ে দেখো না কি হয়েছে। ওদের কথার মাঝেই মুগ্ধ শার্ট পরতে পরতে নিজের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, মা, বাবা কি বাইকটা নিয়ে বেরিয়েছে? না, তোর বাবা তো ঢাকায় গেছে, কাল অফিসের গাড়িতে গেছে। বাইক গ্যারেজেই আছে। কিন্তু চিন্তা করিস না, তোর বাবা কালই চলে আসবে। তিতিরের সাথে দেখা হবে। ও আচ্ছা, বাইকের চাবিটা দাও। ও, তোরা বেরোবি? আমি এক্ষুনি এনে দিচ্ছি। তোরা না, আমি একা বের হব। শহরে যাব, কাজ আছে। তুই তিতিরকে একা রেখে বের হবি? একা কোথায়? তোমরা আছো তো। এক থাপ্পড় মারবো, ওকে নিয়ে যা। মুগ্ধ তিতিরের দিকে তাকিয়ে বলল, তুমি আসলেই যাবে? গেলে রেডি হয়ে আসো। আর আমি কিন্তু আজকে ঘোরাতে পারবো না, আমি কাজে যাচ্ছি। তিতিরের তবুও যেতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবে? ওকে বলতে হলো না। মা বলল, যাবে না কেন? ছোট মানুষ, বাসায় বসে থাকবে নাকি সারাক্ষণ? তোর কাজ তুই করবি, ও তোর সাথে থাকবে। বাইকে করে যাবে আসবে, এতেই তো ঘোরা হবে। তারপর তিতিরের দিকে ফিরে বলল, মা যাও, রেডি হয়ে নাও। তিতির বলল, পিউ তুমিও চলো। পিউ বলল, না না, আমি যাবো না, আমার কাজ আছে, তোমরা যাও। তিতির পিউয়ের রুমে গেল। 5 মিনিটের মধ্যেই মুখটা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চুলগুলো একটা ঝুঁটি করে বেরিয়ে এলো। মা চাবি এনে মুগ্ধর হাতে দিতে দিতে তিতিরের দিকে চেয়ে বলল, ও মা, এত তাড়াতাড়ি হয়ে গেল? তিতির হাসলো। মুগ্ধ বলল, তোমার কি মনে হয় মা, তোমার ছেলে অর্ডিনারি কাউকে বিয়ে করতে চলেছে? তিতির ঠিক তেমন যেমনটা তোমার ছেলের জন্য দরকার। এ কথা বলেই মুগ্ধ বের হলো। মা তিতিরের কাছে এসে বলল, এতটাও রাগ করেনি। যাও যাও, দাঁড়িয়ে আছে তোমার জন্য। তিতির লজ্জা পেয়ে বেরিয়ে গেল। বাইকে উঠে বসে মুগ্ধর কাঁধে হাত রেখে পিছনে ফিরতেই পিউ মা হাত তুলে টাটা দিল। তিতিরও টাটা দিল। ওরা যখন টিলার ওপর থেকে নামছিল, স্নিগ্ধ স্কুল থেকে ফিরছিল। ওদের বাইকে দেখতে পেয়ে 2 আঙুল মুখে দিয়ে একটা সিটি বাজালো। মুগ্ধ থামল না, যেতে যেতেই জোরে জোরে বলল,
কানের নিচে একটা দেবো ফিরে এসে। স্নিগ্ধ চিৎকার করে বলল। ভাবি বাঁচাবে? ততক্ষণে মুগ্ধ অনেক দূর চলে গেছে, তাই আর উত্তর দিল না। তিতির বলল, ও অনেক দুষ্টু না? মারাত্মক। মুগ্ধ তিতিরকে জিজ্ঞেস করলো, পতেঙ্গা রোডে বাইক রাইডে যাবে? তিতির মুগ্ধকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠের ওপরে মাথা রেখে বলল, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। যদি জাহান্নামে নিয়ে যাই? যাব। মুগ্ধ তিতিরকে পতেঙ্গা রোডে নিয়ে স্পিড বাড়িয়ে দিল। উন্মত্ত বাতাস যেন ওদেরকে উড়িয়ে নিয়ে যাবে। দুপাশে গাছ, মাঝখানে পিচঢালা রাস্তা, সমুদ্রের ঢেউয়ের শব্দ। আনন্দ রাখার জায়গা পাচ্ছে না তিতির, অথচ আসার আগে বলছিল ঘোরাতে পারবে না। এরপর সন্ধ্যা নেমে এলে মুগ্ধ ওকে নিয়ে নাভাল রোডে চলে গেল কাঁকড়া খেতে। তিতির বলল, তোমার না কাজ আছে এখানে এলে যে? হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে দেখা করার কাজ। ওদের বলে দিয়েছি ওরা এখানেই আসবে। ও। কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম মশলা দিয়ে লাল করে ভাজা কাঁকড়া। মুখে দিয়ে তিতির বলল, এত মজার কাঁকড়া আমি কোনোদিনও খাইনি। জানি তো, কুয়াকাটা লেবু বনের কাঁকড়া আরও মজা। আমি যাব। অবশ্যই নিয়ে যাব কোনো একদিন। ওখানে কাঁকড়া ছাড়াও আরও অনেক কিছু আছে। কি আছে? ওখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় দুটোই ভালো দেখা যায়। একটা জাতীয় উদ্যান আছে যেখানে অসংখ্য গাছ আর বিভিন্ন রকম পাখি দেখা যায়। পাশেই সমুদ্র, জায়গাটা খুবই শান্তির। লাল কাঁকড়ার দ্বীপও আছে একটা। লেবু বনের ওই দিকটা অনেক সুন্দর, একপাশে সমুদ্র আর এক পাশে বালুতে জন্মানো গাছ। অসাধারণ। আর বলো না, আমার এক্ষুনি যেতে ইচ্ছে করছে। আচ্ছা, যাবার বলবো না। তিতির হঠাৎ মুগ্ধর একটা হাত ধরে বলল, তোমার বাসার সবাই এত ভালো কেন? সবার সাথে এমন ভালো না, তোমাকে পছন্দ হয়েছে তাই তোমার সাথে এত ভালো। সত্যি? সত্যি। আচ্ছা, তুমি বাসায় কয়দিনের কথা বলে এসছো? 5 দিন। কিন্তু আমার ছুটি তো 3 দিন, একদিন আর চলেও গেল। জানি তো, তবু আমি এক্সট্রা টাইম নিয়ে এসেছি। আগে চলে গেলে তো আর প্রবলেম নেই। কি? ও আচ্ছা, তোমার এক্সট্রা টাইমের কথা শুনে একটা আইডিয়া এলো মাথায়। কি? তোমার যদি কোনো আপত্তি না থাকে, চলো যাওয়ার সময় একটা দিন বান্দরবনে ঘুরে আসি। আমাদের বাসা থেকে 1 ঘন্টাও লাগে না যেতে। ধরো সকালে বের হলাম, সারাদিন ঘুরে রাত্রের বাসে ঢাকা চলে গেলাম। বান্দরবন সিটিতেই ঘোরাঘুরি করব। আবার কিছু পছন্দের জায়গা আছে, তোমাকে সেই সব জায়গায় নিয়ে যাব। আমি তো ছুটি নিয়ে আসিনি, আজ সরকারি ছুটি ছিল। কাল পরশু শুক্রবার আর শনিবার অফিসে বলিও নিয়ে বাড়ি আসবো। তুমি যদি বান্দরবন যাও তো তখন ছুটি নিয়ে নেব। আমি যাব, প্লিজ। মুগ্ধ হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর মুগ্ধর ফ্রেন্ডরা এলো। মুগ্ধ তিতিরকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অনেক আড্ডা হলো। তারপর ফিরে এলো বাসায়। রাতে সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। অবশেষে 1টার দিকে যে যার মতো ঘুমাতে গেল। বিছানায় শুয়েই আছে, শুধু ঘুম আসছে না। এমন সময় ফোন বেজে উঠল মুগ্ধর। ওপাশ থেকে তিতিরের গলা। হ্যালো। বলো। কি করছো? শুয়ে আছি। শুয়ে শুয়ে কি করছো? করার মানুষ তো এখানে নেই, পিউয়ের ঘরে। জানো, ঘুম আসছে না আমার। জীবনেও বিশ্বাস করি না। বাসের মধ্যে যেভাবে ঘুমিয়েছ, আর এখানে বিছানায়ও তোমার ঘুম আসছে না। তখন তো তুমি পাশে ছিলে। তো তুমি পাশে থাকলে এত শান্তি লাগে, তোমার ছোঁয়া পেলে আবেশে ঘুম চলে আসে। সেজন্য তো দুপুরবেলা ওরকম করলে। সরি। আচ্ছা, এত কাছে থেকেও ফোনে কথা বলার কোনো মানেই হয় না। চলো ছাদে যাই, বের হও রুম থেকে। বাই দ্য ওয়ে, পিউ কি জেগে? না, ও ঘুমিয়ে পড়েছে। আচ্ছা দেন, বের হও, ছাদে যাই। তিতির বেরিয়ে এলো। মুগ্ধ ওর হাত ধরে ছাদে চলে গেল। মুগ্ধ আকাশের চাঁদটার দিকে তাকিয়ে বলল, দেখেছো আমাদের একসাথে সব মুহূর্তগুলোতে চাঁদ আমাদের সাথে। আমরা লাকি। মুগ্ধ সিঁড়ি রুমের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে তিতিরকে বুকে টেনে নিল। তারপর বলল, এবার বলো তো দুপুরে ওরকম করলে কেন? সরি, আমার আসলে খুব লজ্জা লাগছিল। তুমি যা বলছিলে, ছি, আর ভয় করছিল যদি কেউ চলে আসে। এখন ভয় করছে না? না, এখন তো রাত। তার মানে কি রাতে তোমার সাথে যা করবো চাইবো তাই করতে দেবে? কখনো না। এ কথা বলেই তিতির সরে যেতে চাইল। মুগ্ধ বলল, খুব শক্ত করে ধরেছি, আমি নিজে না ছাড়লে ছাড়াতে পারবে না। তিতির মুগ্ধর বুকে কামড় দিল। মুগ্ধ ব্যথা পেলেও ছাড়ল না। বলল, তোমার যত অত্যাচার আর যত ভালোবাসা সব আমার বুকের উপরই কেন? আমি কি কখনো তোমার... কথা শেষ করতে দিল না তিতির। একটা হাত দিয়ে মুখ চেপে ধরল।
মুগ্ধর সেই হাতে চুমু খেলো। তিতির বলল, প্লিজ একটু সামলে কথা বলো। তোমার কিছু কিছু কথায় আমার খুব বেশি লজ্জা লাগে। মুগ্ধর হাতটা সরিয়ে দু হাতে তিতিরের মুখটা ধরে বলল, তোমার লজ্জা মাখা মুখটা দেখতেও তোমার খুব বেশি ভালো লাগে। তিতির এক কথায়ও চোখ নামিয়ে নিল। চাঁদের আলো পড়ে কি মায়াবী দেখাচ্ছে তিতিরকে। মুগ্ধ চোখ ফেরাতে পারছিল না। নিচু হয়ে তিতিরের ঠোঁটের কাছে ঠোঁট নিতেই তিতির আবার হাত দিয়ে ওর মুখ চেপে ধরল। বলল, না প্লিজ। মুগ্ধ তিতিরকে ছেড়ে দিল, কিন্তু তিতির চলে গেল না, দাঁড়িয়ে রইল। মুগ্ধ পকেটে হাত গুজে অন্যদিকে তাকিয়ে রইল। তিতিরের মনে হলো মুগ্ধ আবার রাগ করছে, কিন্তু মুগ্ধ তখন রাগ করেনি, নিজেকে সামলে নিচ্ছিল। তিতির মুগ্ধর কাছে এসে বলল, রাগ করো না প্লিজ, আমার কেমন জানি লাগে, কখনো করিনি তো। বলতে বলতেই তিতির কান্না করে দিল। মুগ্ধ অবাক। তিতির আর দাঁড়ালো না, হাঁটা শুরু করলো নিচে যাওয়ার জন্য। মুগ্ধ দৌড়ে ওকে ধরে ফেলল। এই পাগলি, হচ্ছেটা কি? আমি রাগ করেছি কে বললো? তুমি যতদিন না চাইবে আমি কিছুই করব না। কান্না থামাও। আমি তোমার এক্স গার্লফ্রেন্ডদের মতো স্মার্ট নই। শোনো, কাল রাতে তুমিই কান্না করতে করতে বলেছিলে আমি আমার এক্সদেরকে কিস করেছি, কিন্তু তোমাকে করিনি। তার মানে আমি ওদের তোমার থেকে বেশি ভালোবেসেছিলাম। কেমন লাগে এসব কথা শুনতে? ইস, জীবনেও আমি এসব বলিনি। বলেছো বাবা, আরও অনেক কিছুই বলেছো। কি বলেছি? মুগ্ধ সবটা বলল। তিতির সব অস্বীকার করে মুগ্ধর হাত ছেড়ে নিচে চলে যেতে নিল। মুগ্ধ আবার ওর হাত ধরে থামিয়ে গান শুরু করে দিল, মান্নাদের সেই বিখ্যাত গানটা। মুগ্ধর পরিবারের সবাই যেমন ছিল, ওর বাবা ছিল তার পুরোপুরি উল্টো। উনি খুব সিরিয়াস টাইপের মানুষ, কিন্তু মুগ্ধ বেশ সাবলীল ছিল ওর বাবার সাথে। তিতির ভাবতেও পারেনি এত বড় একটা ইন্টারভিউ ওকে দিতে হবে ওনার কাছে। সকালবেলা 10টা-11টার দিকে উনি এসেছিলেন। তিতির মুগ্ধ তখন বাগানে ছিল। বাবা ওদের দেখতে পায়নি, কিন্তু ওরা দেখতে পেয়েছিল। ওনার ইউনিফর্ম দেখে তিতির মুগ্ধকে জিজ্ঞেস করেছিল। তোমার বাবা পুলিশ? মুগ্ধ হেসে বলেছিল, হ্যাঁ। কই, কখনো বলনি তো। তুমিও তো কখনো জিজ্ঞেস করনি। তা বলে তুমি বলবে না? বাদ দাও। শোনো, মায়ের মতো ওনাকেও পা ধরে সালাম করতে যেও না, জানো অতিভক্তি চোরের লক্ষণ ভাববে। এমনি মুখে সালাম দিও। তিতির পরে বুঝেছিল মজাটা। ওর বাবা এত এত কোশ্চেন করেছিল যে তিতিরের মনে হচ্ছিল ও কোনো আসামি। প্রশ্ন পর্ব শেষ হতে উনি বললেন, মুগ্ধ এমন সময় হুট করে তোমাকে নিয়ে আসলো যখন আমি খুবই ব্যস্ত। শুধু তোমার সাথে দেখা করার জন্যই আমি বাসায় এসেছি। আবার লাঞ্চের পরেই চলে যাব 3 দিনের জন্য। তবে এই তাড়াহুড়ো করে আসাটা সার্থক। তোমাকে আমার পছন্দ হয়েছে। লাঞ্চ করে বাবা চলে যায়। যাওয়ার সময় মুগ্ধকে সাথে করে নিয়ে যায়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, মুগ্ধর আসার খবর নেই। তিতির মুগ্ধকে ফোন করলো, কিন্তু মুগ্ধ ধরল না। কিছুক্ষণ পর মুগ্ধ কল ব্যাক করলো। আমার দিদির পাখিটা কি করছে? তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে বাবা একটা কাজে পাঠিয়েছিল, কাজ শেষ, আমি ফিরছি 40-45 মিনিটের মধ্যেই। তাড়াতাড়ি আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আমি যদি খুব তাড়াতাড়ি চালাই তাহলে তো 30 মিনিট লাগবে, তার আগে তো পারবো না বাবা। না না না, আস্তে চালাও, কোনো সারপ্রাইজ নেই। মুগ্ধ হাসলো। তিতির বলল, আচ্ছা, বাইকটা তুমি ঢাকা নিয়ে যাও না কেন? তাহলে এত দূর থেকে অফিসে যেতে কষ্ট হতো না? 1.5 ঘন্টা আগেও রওনা দিতে হতো। এটা তো বাবার বাইক, মাকে পিছনে নিয়ে ডেটে যাই। তিতির হাসলো। মুগ্ধ আরো বলল, আমাদের এদিকটা শহর থেকে কত দূরে দেখেছো? বের হওয়ার সময় রিক্সা, সিএনজি যে কোনোটাই পাওয়া মুশকিল, তখন এই বাইকটাই কাজে দেয়। পিউ, স্নিগ্ধ সবাই চালাতে পারে। সিরিয়াসলি? বাহ, তাহলে তুমিও একটা বাইক কিনে নাও। না, আমি একটা গাড়ি কিনবো। ও, মনে মনে কি ভাবছো? গাড়ি কেনার এত টাকা কোথায় পাবো? না না না, তা কেন ভাববো? ভাববে না কেন? আমার বাবা তো অনেক টাকা নেই, আমারও নেই। গাড়ি কেনার টাকা কোথায় পাবো ভাবা উচিত তোমার। কোথায় পাবে? নতুন অফিসে আমার কাজে খুবই সন্তুষ্ট। 1 বছরের মাথায় একটা প্রমোশন হতে পারে। হয়ে গেলে আমি ইচ্ছে করলে কার লোন অথবা হোম লোন নিয়ে নিতে পারবো। তখন আমি কার লোন নেব। ও, শোনো দিদির, এরকম হয়ে থাকলে কিন্তু তোমার সংসার ভেসে যাবে। মানে বুঝিনি। মানে এই যে তোমার হাজবেন্ড কি করছে, কেন করছে, কিভাবে করছে, তুমি তার খবর রাখবে না? আমি বললাম গাড়ি কিনবো, তুমি জিজ্ঞেসও করলে না কিভাবে কিনবো। একটু কৌতূহল থাকা ভালো, তা না হলে তোমার হাজবেন্ড দুনিয়ার আকাম করে বেড়ালেও তুমি টের পাবে না। হাজব্যান্ডের এই ধরনের সকল কার্যকলাপ সম্পর্কে তোমার জানার যেমন প্রত্যেকটা ওয়াইফের অধিকার আছে না, তেমন তোমারও অধিকার আছে। তিতির হেসে বলল,
তোমার ব্যাপারে আমার অনেক কৌতূহল, কিন্তু তোমার কাজের ব্যাপারে কোনো কৌতূহল নেই। আমি জানি তুমি যাই করবে ঠিকই করবে, তুমি কোনো অন্যায় করতেই পারো না। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। তেমনি ভালোবাসা ভালো, অন্ধ ভালোবাসা ভালো না। তুমি আমাকে অন্ধভাবে ভালোবাসো, আমি তোমাকে অন্ধভাবে বিশ্বাস করি। যাও কাটাকাটি। মুগ্ধ হেসে ফেলল। তিতির বলল, এসব কথা বলে আর সময় নষ্ট করো না প্লিজ, আসো। এত তাড়া কিসের? হ্যাঁ, কোনো কিছু দেবে নাকি? এই আমি রাখি। তিতির ফোন রেখে দিল। তিতির মনে মনে বলল, আমি তো নিজে থেকে দিতে পারবো না, কিন্তু তুমি যদি চাও আজ আর বাধা দিব না আমি। মুগ্ধ ফিরল প্রায় ৩৫ মিনিট পর। রাত প্রায় 10টা বাজে। বাড়িতে ঢুকেই দেখলো ড্রয়িং রুমে পিউ টিভি দেখছে। মুগ্ধ জিজ্ঞেস করলো, সবাই কোথায় রে? সবাই নাকি ভাবি? মারবো একটা চট। বাসায় ঢুকে সবসময় মতো আমি সবার খোঁজ নিই, এটা কি নতুন নাকি? আচ্ছা সরি। স্নিগ্ধ পড়তে বসেছে, মা আর ভাবি রান্নাঘরে। ভাবি যেন কি বানাচ্ছে। ও, মুগ্ধ নিজের ঘরে চলে গেল ফ্রেশ হতে। তিতির টের পেয়েছে মুগ্ধ এসেছে। ও এখন মাছের কাবাব বানাচ্ছে, যেটা মুগ্ধ খুব পছন্দ করেছিল। তাই এখন ওর সামনে যেতে পারেনি। বুকটা ঢিপ ঢিপ করছে, যেন প্রেম হওয়ার পর ওদের প্রথম দেখা হতে যাচ্ছে। মুগ্ধ এসেছে শুনে মা ওর জন্য চা বানাচ্ছিল। শেষ হতেই বলল, এই নাও, চাটা মুগ্ধকে দিয়ে দাও। এত রাতে চা? ও খাই, বাসায় ফিরে চা খাই, তাতে নাকি ও এনার্জি পায়। ও আচ্ছা। আর তোমাকে দেখে কি বললো আমাকে বলতে হবে, কিন্তু লজ্জা পেলে চলবে না। এ কথা শুনেই তিতির লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। মা ওকে এক হাতে জড়িয়ে ধরে বলল, আচ্ছা লজ্জা পেও, লজ্জাতেই তোমাকে মানাই। তাছাড়া এই যুগের লাজুক বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তবে কে জানে পরে কেমন হয়ে যাবে। তিতির কিছু বলল না, মুচকি হাসলো। মানুষটা কত সরল, না হলে ভবিষ্যতের চিন্তার কথা এভাবে কেউ মুখের ওপর বলে? মা আবার বলল, যাও যাও, না হলে চা এখানেই ঠান্ডা হয়ে যাবে। তিতির চা নিয়ে মুগ্ধর ঘরে ঢুকলো। মুগ্ধ পিছন ফিরে হাত মুখ মুছছিল। দরজা খোলার শব্দ পেতেই ও পেছনে ফিরে তাকিয়ে ওর চোখ আটকে গেল তিতিরকে দেখে। গাঢ় নীলপাড়ের নীল রঙের তাঁতের শাড়ি পরে আছে তিতির। শাড়ি পরাই প্রথম দেখছে। হাতে চায়ের কাপ, কানে গলায় গয়না পরেছে। ওগুলো চেনে মুগ্ধ, ওর মা ওর বউয়ের জন্য বানিয়ে রেখেছে। আর হাতে দুটো চুড়িও দেখা যাচ্ছে, ওগুলো ওর মায়ের। আর কোনো সাজগোজ নেই, চুলগুলো খোলা। তিতির জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, মুগ্ধর দিকে তাকাচ্ছে না। লজ্জা লাগছে। মুগ্ধ তো চোখের পলকই পড়ছে না, কথার বলার ভাষাও হারিয়ে ফেলেছে। তিতিরকে একদম অন্যরকম লাগছে। কতক্ষণ যে তাকিয়েছিল খেয়াল নেই। তারপর খেয়াল হতেই হাতের টাওয়ালটা ফেলে দিয়ে মুগ্ধ তিতিরের সামনে গিয়ে দাঁড়ালো। তিতির চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, তোমার চা। মুগ্ধ কাপটা ধরে টেবিলে রাখলো। তারপর তিতিরের আরো কাছে এসে তিতিরের মুখটা দু হাতে ধরে চোখে চোখ রেখে নিচু গলায় বলল, আর কথা রাখ। মুগ্ধর গলা হালকা কাঁপছিল। তিতিরেরও একই অবস্থা। চোখ সরালো না, বলল, রাখবো, বলো। বিয়ের দিন থেকে প্রতিদিন তুমি শাড়ি পরবে আজীবন? তুমি বললে পরবো। বউ হলে তোমাকে মারাত্মক লাগবে। তিতির এবার মাথা নিচু করে হাসলো। মুগ্ধ তিতিরের চোখের ওপরে এসে পড়া চুলগুলোকে সরিয়ে কপালে চুমু দিয়ে বলল, এত বড় একটা সারপ্রাইজ পাবো সত্যিই ভাবিনি। তিতির শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। পিউ ওর পাশে শুয়ে বিভিন্ন রকম গল্প জুড়ে দিয়েছে। প্রত্যেকটা কথা এত আগ্রহ নিয়ে বলছে যে তিতির হাসি হাসি মুখ করে শুনছে। নিজের অজান্তেই পিউয়ের কথায় তাল মেলাচ্ছে, কিন্তু একটা শব্দও তিতিরের কান পর্যন্ত যাচ্ছে না। ওর মাথায় একটা ব্যাপারই ঘুরছে। মুগ্ধ অপেক্ষা করছে ওর জন্য। তখন ডিনার টাইম হয়ে গিয়েছিল আর সবাই জেগেও ছিল, তাই মুগ্ধ তিতিরকে নিয়ে তখনই রুম থেকে বেরিয়ে এসেছিল। তারপর খেয়ে দিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে বলেছিল, শাড়িটা চেঞ্জ করো না, রাতে পিউ ঘুমিয়ে পড়লে আমার ঘরে পারলে একবার এসো। ভেবো না খেয়ে ফেলবো না, শুধু দেখবো, তো চোখ ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো। তাহলে তোমাকে দেখতেই পারিনি, এসে কিন্তু অপেক্ষা করবো। পিউ ঘুমাচ্ছে না, যাবে কি করে ও? এমন সময় মুগ্ধর ফোন এলো। তিতির ধরল না। পিউ বলল, আরে ধরো, কথা বলো। আমি না হয় একটু পরেই বলি।
আমার সামনে অস্বস্তি লাগলে বারান্দায় গিয়ে কথা বলতে পারো। তিতির বারান্দায় চলে গেল। ফোন ধরে হ্যালো বলতেই মুগ্ধ 2 লাইন গাইল। চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের রঙে ছবি আঁকবো। আমি কি করব বলো? পিউ তো ঘুমোচ্ছে না, ওর সামনে দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না না পাগল, ছোট বোন না আমার। সেটাই। কতক্ষণ আর, ঘুমিয়ে পড়বে এক সময়, তারপর এসো, আমি জেগে আছি, নো প্রবলেম। আচ্ছা। শোনো, কি? এই সারপ্রাইজিং প্ল্যানটা কি মায়ের ছিল? না হলে গয়নাগাটি কোথায় পেতাম? আর আমি তো শাড়িও পরতে পারি না, মা পরিয়ে দিয়েছে। ও, এগুলো কি মা তোমাকে একেবারে দিয়ে দিয়েছে? কিন্তু আমি বলেছি এগুলো এখন মায়ের কাছেই থাকবে, আমি বউ হয়ে এলে দিতে। এখন এগুলো আমি যত্ন করে রাখতে পারবো না। তাছাড়া বাসায় যাওয়ার পর আম্মু জিজ্ঞেস করলে বলবোই বা কি? ও, তাও ঠিক। সেজন্যই নেইনি, মাকে বুঝিয়ে বলেছি, মা বুঝেছে। দেখেছো আমার মা কত রোম্যান্টিক। সত্যি অনেক অনেক রোম্যান্টিক। আচ্ছা দিদি, তুমি এখন যাও, পিউকে ঘুম পাড়াও। তিতির হেসে ফোন রেখে দিল। তিতির ঘরে ঢুকতেই গল্প কন্টিনিউ করলো পিউ। তিতির চোখ মেলে দেখলো পিউ নেই পাশে। আলো দেখে কান্না পেল ওর। সকাল হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বাজে। কখন ঘুমিয়ে পড়েছিল খেয়ালই তো নেই। ফোনটা হাতে নিয়ে দেখলো মুগ্ধ 3টা মিসড কল আর 2টা মেসেজ জমে আছে। ফার্স্ট মেসেজটা ওপেন করলো। আমার ঘুমকুমারী কি আমাকে অপেক্ষায় রেখে ঘুমিয়ে পড়লো? রাত 2টার দিকে এসেছে এই মেসেজ। সেকেন্ড মেসেজ। আচ্ছা ঘুমো তাহলে, বাট আমার ঘুমের 12টা বেজে গেছে। তোমার নীল শাড়ি পরা বউ মুখটা চোখে ভাসছে। গুড নাইট। ওকে। এই মেসেজটা এসেছে ভোর 4:30টায়। তিতির এবার কান্না আটকাতে পারল না। পিউ রুমে ঢুকেই দেখলো তিতির কাঁদছে। বলল, ভাবি কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তিতির কান্না থামাতে চাইছে কিন্তু পারছে না। কিছুতেই কান্না থামছে না। পিউ বলল, আরে বলো না কি হয়েছে, প্লিজ বলো, আমার খুব খারাপ লাগছে। তিতির কি বলবে ভেবে পেল না। সত্যিটা তো আর বলতে পারবে না। তিতিরের হাতে মোবাইল দেখে পিউ জিজ্ঞেস করলো, কোনো খারাপ খবর পেলি নাকি? তিতিরের মাথায় কিছু আসলো। ও বানিয়ে বলল, তোমার ভাইয়া অনেকগুলো কল করেছিল, অনেক রাতে। আমি ঘুমিয়েছিলাম, ধরতে পারিনি। মাত্র দেখলাম ও সারা রাত জেগেছিল। পিউ তিতিরকে জড়িয়ে ধরে বলল, সরি। আহারে ভাবি, ফোন ধরতে পারোনি বলে কাঁদছো? তুমি ভাইয়াকে এত ভালোবাসো? তিতির বলল, না, ও সারা রাত জেগে আমাকে কল করেছে। নিশ্চয়ই মিস করছিল, অথচ আমি এমন মরার ঘুম দিয়েছি যে কিছুই টের পাইনি। ও আমাকে যেভাবে ভালোবাসে আমি কোনোদিনও বোধহয় সেভাবে বাসতে পারবো না। আমি খুব খারাপ। পিউ তিতিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পাগলি, কান্না করে না। ভাইয়া রাতে ঘুমায়নি তো কি হয়েছে, এখন তো ঘুমাচ্ছে। কোনো কথায় কাজ হলো না। তিতির কাঁদতেই থাকলো। মা পিউকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো। পিউ, এই পিউ, এতক্ষণ লাগে আসতে? কি করছিস তুই? ঘরে ঢুকতেই মা তাজ্জব বনে গেলেন। কাছে এসে পিউকে সরিয়ে তিতিরের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে? আমার লক্ষ্মী আম্মুটার কাঁদছে কেন? তিতির কিছু বলল না। পিউ সবটা বলতেই মা হেসে তিতিরকে জড়িয়ে ধরে বললেন, বাহ, আমার ছেলে দেখছি খুব ভাগ্যবান। এটুকুর জন্য বউ এমনভাবে কাঁদছে। বউটা যদিও একদম ছেলে মানুষ, একদম আনাড়ি, কিন্তু বুকে প্রেম আছে গদগদ। আজ বুঝলাম ছেলে আমার কি করে তোমার জন্য এত পাগল হলো। তিতির এ কথায় লজ্জা পেয়ে গেল। মা তিতিরের চোখ দুটো মুছে বলল, সত্যি এই দুদিনে আমি তোমাকে যতটুকু দেখেছি তাতে আমি বুঝে গেছি আমার ছেলে তোমার সাথে ভালো থাকবে। এই চুজি মুডি ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আজ আমি নিশ্চিন্ত। ওকে সারা জীবন এমনভাবে ভালোবেসো মা, কখনো ওকে একলা ছিল না। তোমার আর কিচ্ছু করতে হবে না, আর কোনো দায়িত্ব নেই। বাকি সব কিছু আমার ছেলেই সামলে নেবে। তিতির কিছু বলল না, কিন্তু কান্না থামালো। পিউ বলল, ভাবি, তোমাদের বাস যেন কয়টায়? তোমার ভাই তো বলেছিল 11টায়। মা বলল,
যাবেই যখন আরও আগে রওনা দিলে ভালো হতো। রাত হয়ে যাবে না যেতে যেতে। পিউ বলল, ভাইয়া বুঝবে ওসব? এসব ব্যাপারে আমাদের চেয়েও ভাইয়ার অভিজ্ঞতা অনেক বেশি। 11টার বাসে যখন যাচ্ছ নিশ্চয়ই ভালো বুঝেছে যাচ্ছে। তিতির কিছু বলল না। মা বলল, আচ্ছা মা, এখন ওঠো, শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে নাও। আমি একেবারে গোসল করে ফেলবো, সারাদিন তো জার্নি করতে হবে। ও হ্যাঁ, ঠিক আছে করো। মা ঘর থেকে বের হওয়ার সময় পিউকে বলল, মুগ্ধকে এখনো ডাকিস না, সারা রাত যখন ঘুমায়নি আরেকটু ঘুমাক। তিতির গোসল করে ড্রয়িং রুমে আসতেই মা বলল, তিতির, নাস্তা করে নাও। আমরা সবাই অনেকক্ষণ আগেই নাস্তা করে ফেলেছি। ও উঠুক, একসাথেই খাবো। ওর তো উঠতে দেরি হতে পারে, তুমি খেয়ে নাও না। দেরি হলেও সমস্যা নেই, আমার খিদে পায়নি। থাকলি। 9:30টার দিকে তিতির পিউয়ের ঘরে বসে শেষ গোছগাছটা সেরে নিচ্ছিল। পেছন থেকে মুগ্ধ বলল, এই যে সুন্দরী, এইভাবে ছলনা করলে আমার সাথে, এটা কি ঠিক হলো? তিতির এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে গিয়ে মুগ্ধকে জড়িয়ে ধরল। মুগ্ধ ওকে জড়িয়ে ধরতেই কেঁদে ফেলল। আরে আরে, কি হলো এটা? কাঁদছো কেন? সরি, আমাকে মাফ করে দাও। মাফের কথা আসছে কোত্থেকে? তোমাকে আমি সারা রাত অপেক্ষা করিয়েছি, তারপর ভম্বলের মতো ঘুমিয়েছি। আমি খুব খারাপ, আমি অমানুষ, আমি জঘন্য। হেই পাগলি, থামো, নাহলে চড় মেরে দাঁত ফেলে দেবো। কত বড় সাহস আমার বউকে যাতা বলার। তিতির থামছেই না। মুগ্ধ তিতিরের মুখটা তুলে ভেজা চোখে চুমু দিয়ে বলল, আজ রাতে তো বাসে একসাথেই থাকবো, পুষিয়ে দিও। তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, অনেক হয়েছে, এবার থামো আর ব্রেকফাস্ট করতে চলো। আধা ঘন্টার মধ্যে বের হতে হবে, নাহলে বাস মিস করবো। ওরা যখন বের হচ্ছিল মুগ্ধর মা তিতিরকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিলেন। পিউকেও জড়িয়ে ধরে বিদায় নিল তিতির। এদের ছেড়ে যেতে কেন জানি কষ্ট হচ্ছে। এরা যেন পর কেউ না, শুধু 2-3 দিন না, শত জনমের চেনা। প্ল্যান মাফিক ওরা 11টায় বাসে বান্দরবন রওনা হলো। যদিও 1 ঘন্টা লাগার কথা, কিন্তু প্রায় 1টা বেজে গেল পৌঁছাতে। বাস থেকে নেমে মুগ্ধ বলল, বান্দরবানে এখন আমাদের কাজ হলো খালি যাওয়া। মানে আসলে এখানে কি প্ল্যান, তার কিছু বলনি আমাকে? বলবো কি করে? এসব ডিসকাশন বাসায় বসে করলে প্রবলেম হবে না? এখন বলো না, আমরা কোথায় কোথায় যাব? এই নীলগিরি যাব? না, নীলগিরি অনেক দূরে রে বাবা। আমরা এখন আমার প্রিয় এক রেস্টুরেন্টে ভাত খাবো, তারপর নীলাচল যাব। নীলাচল থেকে ফিরে আবার যাবো আরেকটা প্রিয় রেস্টুরেন্টে কাবাব খেতে, তারপর 10টার বাসে ঢাকা। নীলাচল কি নীলগিরির মতোই না? না, নীলাচল 1600 ফিট উঁচু, তবে সৌন্দর্যের দিক থেকে কোনো অংশেই কম না। অস্থির অস্থির। ও ওয়াও, চলো চলো, আগে খেয়ে নিই, তারপর নীলাচল যাই। আমার অত খিদে পায়নি, এসেও খেতে পারি। না, তখন স্পেশাল আইটেমগুলো শেষ হয়ে যাবে, নীলাচলও বেশিক্ষণ থাকতে পারবো না। আচ্ছা তাহলে চলো। মুগ্ধ একটা রিক্সা ডাকলো। হ্যাঁ মামা, রাজারমার যাবা? হ্যাঁ চলো। রিক্সায় উঠে মুগ্ধ ফিস ফিস করে তিতিরের কানে কানে বলল, মজার ব্যাপার কি জানো? এখনকার রিক্সায় শহরের মধ্যে তুমি যেখানে যাও না কেন 15 টাকা ভাড়া। সেটা কি করে সম্ভব? সম্ভব, কারণ শহরটা এমন ছোট, শহরের বাইরে আবার ভাড়া বেশি। ও। রিক্সা থামলো একটা রেস্টুরেন্টের সামনে, নাম চড়ুই ভাতি। অপোজিটে একটা মাঠ। তিতির বলল, এটাই রাজার মাঠ? ভেতরে ঢুকতেই ম্যানেজার হাত বাড়িয়ে বলল। মুগ্ধ হ্যান্ডশেক করে বলল, কেমন আছেন রফিক ভাই? এই তো আয়, আসলে দৌড়ে ভেতর ভেতর চলে যায়, শহরে তো থাকাই হয় না। এরপর লোকটা তিতিরকে দেখিয়ে জিজ্ঞেস করলো। হ্যাঁ। মুগ্ধ এক নিঃশ্বাসে বলল, বাঁশকুড়িল, ব্যাম্বু চিকেন, রূপচাঁদা ফ্রাই আর ভর্তা, যা আছে। তিতির বলল, এত কিছু কে খাবে? তুমি না খেতে পারলেও আমি পারবো, সো ডোন্ট ওয়ারি। খাওয়া শুরু করতেই তিতির অবাক। রেস্টুরেন্টে খাচ্ছে মনে হচ্ছে না, একদম বাসার রান্নার মতো। এত মজার রূপচাঁদা ফ্রাই তো মাও করতে পারে না বাসায়। আর পাহাড়ি আইটেম দুটোর তো কোনো তুলনাই হয় না। লাস্ট মোমেন্টে মুগ্ধ বলল, কি বুঝলে? অসাধারণ। আর দুটো রূপচাঁদা নেই কি বলো? ভাত খাওয়ার জায়গা তো নেই পেটে, শুধু মাছ খাই। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আরো 2টো মাছ নাও। আরও 2টো মাছ নেওয়া হলো, খাওয়াও হলো।
আর সবশেষে কফি। কফিতে চুমুক দিয়ে তিতির বলল, কফিটাও জোস। হুম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রিক্সা নিল ওরা। রিক্সায় উঠতেই তিতির বলল, তোমার সাথে থাকলে আমি পুরা মোটুস হয়ে যাব। দেখো 3 দিনে কি ফুলে গেছি। ফুলে যাওনি, তবে একটু ভরা ভরা লাগছে, বেশ লাগছে। অত টিকে থাকাচ্ছে এই ভালো। এতক্ষণে রিক্সা চলে এসেছে। ভাড়া মিটিয়ে দুজনে হাঁটছে। মুগ্ধ বলল, নীলাচলের জন্য একটা কিছু নিতে হবে। তিতির কিছু বলতে চাইছিল, কিন্তু আর বলা হলো না। তার আগেই মুগ্ধ দৌড় দিল। তিতির কিছুই বুঝল না মুগ্ধ দৌড় কেন দিল। কিছু বুঝে ওঠার আগেই দেখল মুগ্ধ একজনকে ধরে মারতে শুরু করেছে। মারতে মারতে রাস্তায় ফেলে দিয়েছে, এখন লাথি মারছে। উফ, কি ভয়ঙ্কর! কি অকথ্য ভাষায় গালি দিচ্ছে মুগ্ধ। লজ্জায় তিতির কান চেপে ধরল। এ কি সত্যি মুগ্ধ নাকি অন্য কেউ? মুগ্ধ এতটা হিংস্র কি করে হলো? আর ওর মুখের ভাষা এতটা নিচে নামলো কি করে? তিতির দৌড়ে চলে গেল ওদের কাছে। গিয়ে দেখলো মুগ্ধ যে ছেলেটাকে মারছে সে হাসু। তিতির বিস্ময়ে হাত চেপে ধরেছে মুখে। আশপাশ থেকে অনেক লোক এসে ভিড় হয়ে গেছে, কিন্তু কেউই এসে থামাতে সাহস পাচ্ছে না। তিতির কি আগাবে, এগিয়ে থামাবে ওকে? বুঝতে পারছে না কিছুই। সিএনজি মহাজন এসে বলল, ভাই কি হয়েছে আমাকে একটু কন। মুগ্ধ হাসুর কলার ধরে দাঁড় করিয়ে বলল, বল কি করছিলি, বল। হ্যাঁ, তুই না বললেও আমি বলবো, সব প্রমাণও আছে, কিন্তু ডিসাইড কর কি করবি। তাড়াতাড়ি, হাতে সময় নেই কিন্তু। হাসু মুগ্ধর পা জড়িয়ে ধরে বলল, ভাইজান আমারে মাফ করে দেন, খোদার কসম আর জীবনে এমন কাম করুম না। মুগ্ধকে সজোরে লাথি মেরে ফেলে দিল রাস্তায়। তারপর বলল, তোর মাপ চাইতে কেউ বলে নাই, সেদিন কি করছিলি সেটা বল সবার সামনে। মহাজন হাসুকে রাস্তা থেকে তুলে জিজ্ঞেস করল, এমনি মারতেছেন কেন? মুগ্ধকে আবার মারতে যাচ্ছিল। তার আগেই ও গড়গড় করে সব বলে দিল, কিভাবে ডাকাতদের হেল্প করেছিল সব। শেষে আবার মুগ্ধর পা জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করেন ভাইজান, আমার এইসব কাজ করি না, কিন্তু সেদিন করলে ওরে আমারে মাইরা ফেলতো। ভয় দেখাইয়া আর টাকার লোভ দেখিয়া রাজি হইতে বাধ্য করছে। মুগ্ধ আবার লাথি মেরে বলল, ঘরে মা নাই, হ্যাঁ, বোন নাই, বউ নাই, তাদের জন্য চিন্তা হয় না? অন্য মেয়েরাও কারো না কারো মা বোন, বুঝলি? অমানুষের বাচ্চা কথাকার। মহাজন বলল, ভাইজান এবার আপনারা চিনছি, 4-5 মাস আগে অরেই আমি পাঠাইছিলাম আপনার লগে, মাফ কইরা দিয়েন ভাই। ওই যে এমন আমি আগে জানতাম না। তারপর হাসুর দিকে তাকিয়ে বলল, আজ থেকে তুই আমার সিএনজি চালাইতে পারবি না, ডাকাতগুলো লগে কাম কর গিয়া যা, যা দেনা পাওনা আছে সাজের বেলায় আইয়া নিয়ে যাস। মুগ্ধ আর কোনো কথা না বলে তিতিরের হাত ধরে বেরিয়ে এলো ভিড় কাটিয়ে। জিপে বসে আছে তিতির মুগ্ধ। জিপ চলছে উঁচু নিচু পাহাড়ি রাস্তায়। গন্তব্য নীলাচল। অনেকখানি রাস্তা চলে এসেছে। দুজনের একজন একটি কথাও বলেনি। তিতিরের বিস্ময় এখনো কাটেনি। আজ মুগ্ধর অজানা এক রূপ ঝুলি থেকেই যেন বেরিয়ে এলো তিতিরের সামনে। খুব ভয় পেয়েছিল তিতির। রেগে গেলে কি মুগ্ধ ওর সাথেও এমন বাজে ভাষায় কথা বলবে? এখনো বিশ্বাস হচ্ছে না তিতিরের। সত্যি সারা জীবন একসাথে থাকলেও মানুষ চেনা যায় না। ওর তো মাত্র 4 মাস। একসময় নীরবতা ভেঙে মুগ্ধ বলল, ভাবছো আমি খুব খারাপ? না। তাহলে কথা বলছো না, দূরে বসে আছো, এসবের কারণ কি? কই? মুগ্ধ তিতিরের কাছে এগিয়ে ওর হাতটা ধরতেই তিতির আচমকা সরে গেল। মুগ্ধ বলল, ভয় কেন পাচ্ছ? তিতির ভাবল সত্যি তো, ও কেন ভয় পাচ্ছে। বলল, কই না তো, ভয় পাচ্ছি না। মুগ্ধ তিতিরের হাতটা ধরে বলল, শোনো তিতির, তোমার চেহারা দেখেই বুঝতে পারছি তোমার আমাকে ভয় করছে। তুমি আমাকে এরকম ভাবোনি, হয়তো তাই এক্সপেক্টও করতে পারছো না, কিন্তু তোমার ভয় পাওয়ার কোনো কারণ দেখি না। ও অনেক বড় একটা অন্যায় করেছিল, রাগটা আমার সেদিন উঠেছিল, কিন্তু তোমার সেফটির কথা ভেবে পালিয়ে গিয়েছিলাম। তিতিরের মনে পড়ল মুগ্ধর মা বলেছিল মুগ্ধর অনেক রাগ, না দেখলে কেউ বিশ্বাস করবে না। মুগ্ধ বলল, দেখো আমি অল্পতে রাগি না, কিন্তু কেউ বেইমানি করলে প্রচণ্ড রেগে যায়। তিতির ভয়ে ভয়ে বলল, বেঈমানকে তার বেঈমানির শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আছেন। হ্যাঁ অবশ্যই আছেন, আমি তো শাস্তি দিইনি,
আমি শুধু প্রোটেস্ট করেছি। আমার প্রোটেস্ট করার ধরনটা এমন, আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে এইভাবে প্রোটেস্ট করতে শিখিয়েছেন। তার কারণ মারকেই মানুষ সব থেকে বেশি ভয় পায়। আমাদের সোসাইটিতে সবাই ক্রাইম করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আর আমরা কাপুরুষের মতো হাত গুটিয়ে বসে থাকি। আমরা যত হাত গুটিয়ে বসে থাকবো না, ক্রাইমের রেট ততই বাড়তে থাকবে। তিতির চুপ করে বসে রইল। এতক্ষণে একবারও তাকায়নি মুগ্ধর দিকে। মুগ্ধ বলল, কি হলো, কিছু বলো। তোমাকে তখন আমার অচেনা লাগছিল, তোমার ফেসটাও বদলে গিয়েছিল। মুগ্ধ তিতিরকে বুকে টেনে নিল, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান পেতে শুনে দেখো তো, এই স্পন্দন আছে নাকি। তিতির শুনল ওর চেনা সেই শব্দ, ঢিপ 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 ঢিপ। পেল সেই চেনা ঘ্রাণ। মুগ্ধ একটু সময় দিল তিতিরকে, তারপর বলল, তিতির, প্রত্যেকটা মানুষের মাঝে ভালো খারাপ দুটো দিক থাকে। ভালোটা খুব সহজেই মানুষের চোখে পড়ে, কিন্তু খারাপটা একসাথে থাকতে থাকতে সামনে আসে। তিতিরের মনে হলো মুগ্ধ তো ঠিকই বলছে। অন্যায় দেখলে যারা চুপ করে থাকতে পারে না তারাই তো প্রকৃত মানুষ। বলল, আমি হঠাৎ তোমাকে এভাবে দেখছি বলে হজম করতে সমস্যা হচ্ছে, কিন্তু প্রটেস্ট করা কোনো খারাপ কাজ না। সো এটাকে তোমার খারাপ দিক বলা যাচ্ছে না। মুগ্ধ হেসে বলল, আমি অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি তিতির, তুমি তো জানতে না তোমার মুগ্ধ আর স্ল্যাং ইউজ করে। তিতির কিছু বলল না। মুগ্ধ বলল, শুধু মেরেই প্রোটেস্ট করা যেত, স্ল্যাংটা এক্সপ্রেস ছিল, যার কোনো দরকার ছিল না। বাট এই ধরনের সিচুয়েশনে এমনই হয়, আই কান্ট কন্ট্রোল মি। এটা আমার খারাপ দিক, এজন্যই বললাম আজ আমার খারাপ দিকটা তোমার সামনে এসছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, তোমার সবটা জানা দরকার। সব জেনে শুনে তারপর ডিসিশন নিও। তিতির মাথা তুলে সোজা হয়ে বসে বলল, কিসের ডিসিশন? আমার সাথে সারা জীবন থাকার ডিসিশন। তিতির মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, একদম বাজে কথা বলবে না। আমি ডিসিশন অনেক আগেই নিয়ে ফেলেছি। এখন তুমি যেমনই হও না কেন, আমি তোমার সাথেই থাকবো। যদি আমার আরো খারাপ দিকগুলো তোমার সামনে আসে তবুও থাকবে? তবুও থাকবো। যদি জানতে পারো আমার আরেকটা গার্লফ্রেন্ড আছে তবুও? তিতির মুগ্ধকে ছেড়ে দিয়ে ওকে মারতে শুরু করে দিল। মুগ্ধ হাসতে হাসতে ওর দুই হাত একসাথে ধরে নিজের কাছে নিয়ে এলো, তারপর মুখটা ধরে গালে একটা চুমু দিল। তিতির মুগ্ধর বুকে মাথা রাখলো। নীলাচলের সামনে টিকিট কাউন্টারে জিপ থামতে মুগ্ধ আর ড্রাইভার নামলো টিকিট কাটতে। তিতিরও নেমে দাঁড়ালো। চিকন রাস্তা, দুই ধারে খাদ, অনেক নিচে দূরে বান্দরবান সিটি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সাঙ্গু নদী আর অজস্র উঁচু নিচু পাহাড়। মুগ্ধ পাশে এসে দাঁড়ালো, বলল, চলো। এত তাড়াতাড়ি চলে এলাম? মাত্র 6 কিলোমিটার তো। ও, মুগ্ধ জিপের দরজা খুলতেই তিতির বলল, আবার জিপে উঠবো কেন? এটা তো কাউন্টার, আর একটু যেতে হবে। হেঁটে যাবে নাকি? ও। জিপ সাই করে একবার নিচুতে গিয়ে আবার উঁচুতে উঠে নীলাচলে নামিয়ে দিল। মুগ্ধ জিপটাকে পার্কিংয়ে দিয়ে ড্রাইভারের নাম্বার নিয়ে বলল, আমরা হায়েস্ট 2 ঘন্টা থাকবো। তুমি যেখানে ইচ্ছা অপেক্ষা করতে পারো। তোমাকে এসে আমি ফোন দিলে তুমি চলে এসো। চওড়া সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল তিতির। ওর মনে হলো ওরা কোনো পার্কে বেড়াতে এসেছে। মানুষের অভাব নেই। মুগ্ধ ওর হাত ধরে বাম পাশের একদম কিনারে নিয়ে গেল। এখানটায় ইট সিমেন্ট দিয়ে গাছের গুড়ির ডিজাইন করে তা দিয়ে বারান্দা মতো বানিয়েছে। এখানে এসে সামনে তাকাতেই তিতিরের মন ভালো হয়ে গেল। মুগ্ধ ওর পাশে দাঁড়িয়ে বলল, কি আমার ভালো লাগছে তো? তুমি বুঝতে পেরেছিলে প্রথমে আমার ভালো লাগেনি? সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমার এক্সপ্রেশন দেখেই বুঝে গেছি। তিতির হাসলো। এরপর মুগ্ধ ওকে হাত ধরে কোথাও নিয়ে যাচ্ছিল। তিতির দেখলো এখানে একটা গোল দোতলা বিল্ডিং আছে। কাছাকাছি যেতেই বুঝলো এটা একটা রেস্টুরেন্ট। মুগ্ধ রেস্টুরেন্টের দোতলায় চলে গেল। দোতলায় স্টাফদের রেস্টরুম বোধহয়। মুগ্ধ একটা ওয়েটারকে ডেকে বলল ছাদে যেতে চায়। ওয়েটার বলল, পারমিশন নাই। মুগ্ধ ওয়েটারের হাতে 100 টাকা গুঁজে দিতে ওয়েটার হেসে হেসে বলল, ভাই আসলে তো এইভাবে কাউকে ওপরে যেতে দেই না, বেশিক্ষণ থাকবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু তোমার আপুকে উপর থেকে পাহাড় দেখিয়েই চলে আসবো। ওপরে উঠতে উঠতে তিতির বলল, পুলিশের ছেলে হয়ে তুমি ঘুষ দিচ্ছ? এটা ঘুষ না, আমাকে ও কিছু দিচ্ছে, আমি ওকে কিছু দিচ্ছি, সদবোধ। তাছাড়া আমাকে অত অনেস্ট ভাবার কোনো কারণ দেখি না। আমার প্রয়োজনীয় জিনিসটা আমি যেভাবে হোক আদায় করে দিই। এটা আমার আরেকটা খারাপ দিক।
এ কথা বলেই হাসলো মুগ্ধ। ওপরে উঠতেই তিতির বুঝলো কেন মুগ্ধ ঘুষ দিয়ে হলেও এখানে নিয়ে এসেছে ওকে। মুগ্ধ একেবারে কিনারে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আশেপাশে তাকিও না, দূরে তাকাও, যত দূরে চোখ চাই। তিতির তাই করলো। তারপর মুগ্ধর বুকে হেলান দিয়ে দাঁড়ালো, বলল, খুব মনে পড়ছে নীলগিরির কথা। কিভাবে পাহাড় দেখিয়েছিল আমাকে। আমি তো দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, তুমি কি সবাইকে ওভাবে পাহাড় দেখাও? না, তোমার মধ্যে মুগ্ধতা বেশি, তাই তোমাকে দেখিয়েছে। এখান থেকে সব পাহাড়গুলোকে নীল দেখাচ্ছে, এই জন্যই বোধহয় এটার নাম নীলাচল। ডান পাশে তাকাতেই দেখতে পেল কয়েকটা ঘর, সবগুলোর চাল নীল। তিতির জিজ্ঞেস করলো, ওটা কি? নীলাচল এস্কেপ রিসর্ট। ওখানে কি টুরিস্টরা থাকতে পারে? হ্যাঁ, গুজব আছে আর্মিরা ছাড়া কেউ থাকতে পারে না, কিন্তু আসলে পারে। আমি তো একরাত থেকেছি উইদাউট এনি রেফারেন্স। সত্যি? হ্যাঁ। তিতির ঘুরে দাঁড়ালো, মুগ্ধর গলার পেছনে 2 হাত বেঁধে বলল, আমি থাকবো। মানে? তুমি কাল ছুটি নিতে পারবে? কেন? তাহলে আজ রাতে ফিরবো না, এখানেই থাকবো। পাগল হলে নাকি? প্লিজ প্লিজ, না করো না। বান্দরবন টু ঢাকার টিকিট আমি গতকালই চিড়িয়াখানা থেকে কেটে রেখেছিলাম। তো এখন ফেরত দেওয়া যাবে না? আর ফেরতই কেন, আমরা তো যাবই, বাট আজকের বদলে কাল বা পরশু 2 দিন পাহাড়ে থাকবো, শুধু তুমি আর আমি। মুগ্ধ হেসে তিতিরের কোমর জড়িয়ে বলল, আমার পাগলিটার মাথা দেখছি পুরো খারাপ হয়ে গেছে। এই বলো না, টিকিট চেঞ্জ করা যাবে? তা যাবে, পরিচিত অপরিচিত হলেও যেত। কিন্তু তিতির মুগ্ধর মুখ চেপে ধরে বলল, এত কিন্তু করো না, প্লিজ প্লিজ প্লিজ। মুগ্ধর মুখ চেপে ধরা তিতিরের হাতে চুমু দিয়ে বলল, যদিও আগে বুকিং না দিলে পাওয়া যায় না, তবুও চলো দেখছি কি করা যায়। ভাগ্য ওদের সাথে ছিল না, নীলাচলে একটা রুমও পাওয়া গেল না। ইভেন এখন বুকিং দিলেও 3 মাস পরে পাওয়া যাবে। কথা শুনে তিতিরের মন খারাপ হয়ে গেল। মুগ্ধ বলল, প্রমিস, তোমাকে এখানে আবারও আনবো। এই নীল চালওয়ালা এস্কেপ রিসর্টেই রাখবো, নীলগিরি হিল রিসর্টেও রাখবো, কিন্তু মন খারাপ করো না বাবা। তাহলে অন্য কোথাও থাকি? আজ আমার ঢাকা যেতে ইচ্ছে করছে না। ঢাকা গেলেই তো আর তোমাকে এত কাছ থেকে দেখতে পাবো না। মুগ্ধ হেসে বলল, আমরা অনেক কাছাকাছি থাকি তো তিতির, আর হতে পারে দূর থেকে, তবু তুই মুখটা প্রতিদিনই অফিসে যাওয়ার সময় দেখিয়ে যায়। কাছ থেকেও তো 2-1 দিন পর পর দেখা হয়। তিতির রাগে গটগট করে বলল, তুমি থাকতে চাচ্ছ না? ওকে চলো। বলেই হাঁটা শুরু করলো। মুগ্ধ দৌড় দিয়ে ওকে ধরে ফেললো, বলল, এই পাগলি, আমি কি বলেছি থাকতে যাচ্ছি না? তোমার কথা প্রেক্ষিতেই কথা বললাম। তিতির মাথাটা একদিকে হেলিয়ে বলল, তাহলে বল থাকবে? আচ্ছা আচ্ছা থাকবো। মিলনছড়ি হিল রিসর্টের কথা মনে আছে বলেছিলাম? তাহলে বল থাকবে। হ্যাঁ, পাখির নামে নাম সব কটেজের। ওখানে থাকবে? তিতির লাফিয়ে উঠে বলল, উফ ওয়াও, চলো চলো। মুগ্ধ হেসে বলল, আন্দাজে গিয়ে কি করবো? খালি থাকলে ফোনেই পাবো। চলো, নিচে চায়ের দোকান আছে, চা খায় আর খুঁজি কোথায় থাকা যায়। খুঁজতে হবে, যদি পাওয়া না যায়। আচ্ছা, এত বড় বান্দরবানে আমাদের থাকার জায়গা হবে না? শোনো, সিটিতে তো হোটেলের অভাব নেই, কিন্তু ওখানে থেকে লাভ নেই। কোনো রিসর্টে থাকলে থাকাটা সার্থক হতো। তাহলে? রিসর্ট না পেলে থাকবো না, চলে যাবো। তিতির মন খারাপ করে রইল। মুগ্ধ জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি যে আজ রাতে থাকতে যাচ্ছ, তোমার ভয় করছে না? কিসের ভয়? তুমি আছো না, তুমি থাকতে ভয় কিসের? আরে ভয়টা তো আমাকে নিয়েই। তোমাকে নিয়ে কি ভয়? তোমাকে একা পেয়ে যদি ভুল কিছু করে ফেলি। আমি জানি আমার মুগ্ধ কোনো ভুল করতে পারে না। এর আগেও আমরা অনেক রাত দুজনে একসাথে থেকেছি। হ্যাঁ, তখন তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে না। তাতে কি? তাতে কি জানো না, মুগ্ধ তো তোমার উপর অনেক লোক জন্মেছে, যা আগে ছিল না। তিতির মুগ্ধর পিঠে ঘুষি দিতে দিতে বলল, তুমি শুধু শুধু আমাকে কনফিউজড করবে না। মুগ্ধ হাসতে লাগলো। তিতির মারপিট থামিয়ে মুগ্ধর হাত জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, তোমার ওপর আমার বিশ্বাস আছে। চায়ের দোকানগুলো পাহাড়ের পাশে, টেবিল আর বেঞ্চ পাতা, অনেক রকম পাহাড়ি জিনিস পাওয়া যায় এখানে। বেঞ্চে বসতেই তিতির খেয়াল করলো ফ্লোরটা কাঠের, দেওয়ালগুলো বাঁশের। ওরা যেখানে বসেছিল তার দেওয়ালগুলো বারান্দার মতো অর্ধেক,
দূরের সব দৃশ্যই দেখা যাচ্ছে যা ওপর থেকে দেখছিল, কিন্তু এখান থেকে আবার অন্যরকম লাগছে। অত দূরে লাগছে না, মনে হচ্ছে কাছেই। মুগ্ধ দোকানি মেয়েটাকে বলল, দিদি দুটো চা দিন। তারপর তিতিরকে জিজ্ঞেস করলো, ম্যাম বলেন কয়দিনের ছুটি নেব? 2 দিন। বুঝে বলো, কারণ তারপর আবার বায়না ধরলে রাখতে পারবো না। 2 দিন ছুটি নিলে মরতে মরতে হলেও 3 দিনের দিন অফিস অ্যাটেন্ড থাকতে হবে। হ্যাঁ 2 দিনই, কাল আর পরশু, কারণ কাল রাতে আমরা রওনা দিব। পরশু সকালে পৌঁছে সারা দিন রেস্ট নেবে, পরের দিন অফিস যাবে। শুধু আজ রাত আর কালকে দিনটা থাকবে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি শুধু কালই ছুটি দেবো, রেস্ট লাগে না। এতদিন তো রেস্ট করলামই। তবু জার্নি করে ফিরে একটু রেস্ট নেবে না? আরে না, একটা ছুটি মানে অনেক কিছু। এইভাবে রেস্ট নষ্ট করা মানে হয় না। আমি ট্যুরে গেলে ভোরবেলা ফিরেই অফিস যাই, অভ্যেস আছে। তিতির আর কিছু বলল না। মুগ্ধ ফোন করে একদিন ছুটি নিয়ে নিল। তারপর মিলনছড়ি হিল রিসর্টে ফোন দিয়ে জানতে পারলো কোনো কটেজ খালি নেই। তিতির বলল, এখন কি হবে? ও দেখছি। কিছুক্ষণ নাম্বার ঘেটে তারপর বলল, তিতির, আমি এখন ফোন করছি আমার সবচেয়ে প্রিয় রিসর্টের কেয়ারটেকার কাছে। অমায়িক লোক, অনেকটা মাংখায়ের মতো। দোয়া করো যাতে ওখানে একটা ব্যবস্থা হয়ে যায়। কে? তিতির খুব এক্সাইটেড ছিল, ফোন করলো। हेलो হ্যালো বংশীদা, মুগ্ধ বলছিলাম। अरे साहब आप कहाँ से? বান্দরবন থেকেই। কোনো কটেজ খালি আছে? বউ নিয়ে এসেছি। आप शादी भी कर लिया? सुभान अल्लाह सुभान अल्लाह। হ্যাঁ দাদা, এবার একটা কটেজ দাও না গো। लेकिन दुख की बात यह है साहब, कोई भी कमरा खाली नहीं है। আরে গেল সব। कहाँ गया साहब? খুব ইচ্ছা ছিল তোমাদের হলিডে ইনেই থাকবো। আমার বউটা ওইরকম জায়গাটা খুব পছন্দ করতো। अफसोस की बात है, अगर आप हमको कुछ दिन पहले बता दो तो हम आपको और बीबी जी के लिए वो लेक वाला कमरा रख देता। হুট করে এসেছি, কোনো প্ল্যানিং ছিল না দাদা। আচ্ছা কি আর করা, রাখছি তাহলে। अच्छा साहब, क्या आप हमको कुछ समय दे सकता? हम मैनेजर साहब को पूछ के बताता हूँ क्या तंबू खटाना जाबी कि नहीं। দাদা আমি তো তাবু আনিনি। हमारे पास तो है। ও আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে। ठीक है साहब, मैनेजर बाबू बांदरबन गया है, कुछ देर बाद आएगा। আচ্ছা আচ্ছা। আরও কয়েকটা রিসর্টের ফোন নাম্বার ছিল মুগ্ধর কাছে। একে একে সবগুলোতে ফোন করলো মুগ্ধ। কোনোটাতেই কোনো কটেজ খালি নেই। তিতিরের মনটা পার্মানেন্টলি খারাপ হয়ে গেল। আর মুগ্ধ শেষ পর্যন্ত বংশীর আশায় রইল। বিকেলটা নীলাচলে কাটিয়ে ওরা বান্দরবনে ফিরে এলো। সন্ধ্যা হতে হতে মুগ্ধ তিতিরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, যার নাম মেঘদূত। এটা যে রেস্টুরেন্ট সেটা বুঝতেই কতক্ষণ সময় লেগে যায়। বান্দরবান ক্যান্টনমেন্টের শুরুতে এই রাস্তার ডান পাশে একটা বড় একতলা বিল্ডিং। বিল্ডিংয়ের এক পাশে বিশাল কিচেন আর কাউন্টার, অন্য পাশে রেস্টুরেন্ট, এসি জোন, সামনে বাগান। বাগানে কম করে হলেও 10-12টা টেবিল, মাঝখানে পানির ফোয়ারা। মুগ্ধ তিতিরকে জিজ্ঞেস করলো, কোথায় বসবে, ভেতরে না বাগানে? অবশ্যই বাগানে। বাগানের কোনো টেবিলই খালি ছিল না। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটা টেবিল খালি হলো। মুগ্ধ বলল, এখানে কি অর্ডার করতে হয়? তুমি বসো, আমি অর্ডার করে আসছি। আচ্ছা। মুগ্ধ অর্ডার করে ফিরে এসে বলল, মুখটা প্যাঁচার মতো করে রেখো না তো, তোমাকে পেঁচি। মুখটা প্যাঁচার মতো করে রেখো না তো, তোমাকে পেঁচি মুখের রূপে মানায় না। তিতির খেপল না, মারল না, কিছুই করলো না, চুপ করে বসে রইল। মুগ্ধ বলল, আরে বাবা, আমি তো চেষ্টা করলাম, এত মন খারাপ করার কি আছে? কদিন পর না হয় আগে থেকে বুকিং দিয়ে আসবো। তিতিরের মন তাতে ভালো হলো না। ও বলল, আমি কোনো কিছু একবার ঠিক করলে তারপর যদি না করতে পারি খুব অস্থির লাগে, আর কিছুই ভালো লাগে না তখন। দেখছি তো বাবা, একটু ধৈর্য ধরো। বংশী ম্যানেজারের সাথে কথা বলেই জানাবে। থাকার ব্যবস্থা হলে তো জানাবেই, না হলেও জানাবে, কারণ ও জানে আমি অপেক্ষা করছি। খাবার চলে এলো। মুগ্ধ গপাগপ খাচ্ছে। তিতির এখনো মুখেই দেয়নি। মুগ্ধ ওকে খাইয়ে দিতে চাইলো, বলল, একবার খেয়ে দেখো কাবাবগুলো, ঢাকায় কোথাও নেই এত টেস্টি কাবাব। আর এই কাবাবটার নাম অস্কার পুলে, সাথে বসনিয়া রুটি। আমার জানা মতে বসনিয়া রুটি পাওয়া গেলেও বাংলাদেশের কোথাও অস্কার পুলে পাওয়া যায় না।
একবার মুখে দিয়ে দেখো, জাস্ট অমৃত। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। মুগ্ধ রেখে দিল, বলল, যাও, আমিও খাবো না, খিদে নিয়ে সারা রাত বসে থাকবো। এমন সময় মুগ্ধর ফোন বেজে উঠল। বংশী কল করেছে। তিতির ওর হাত আটকে ধরে বলল, প্লিজ ফোন ধরো না, যদি বলে ব্যবস্থা হয়নি আমি হার্ট অ্যাটাক করব। মুগ্ধ হেসে বলল, আরে দুটোই তো হতে পারে, ফোন না ধরলে জানবো কি করে? জানি না আমি। ফোন কেটে গেল ততক্ষণে। এবার মুগ্ধ নিজেই কল করলো। তিতির ভয়ে ভয়ে তাকিয়ে আছে মুগ্ধর দিকে। ও বংশীর কথা তো শুনতে পাচ্ছে না, কিন্তু মুগ্ধ চুপ করে থেকে একসময় বলল, আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, হুট করে এলে এমনটা হতেই পারে। আচ্ছা বংশীদা, রাখছি তাহলে। ফোন রাখতেই তিতির বলল, ব্যবস্থা হয়নি না? মুগ্ধ তিতিরের গাল টিপে দিয়ে বলল, মন খারাপ করো না, আমি সামনের মাসে আগে থেকে বুকিং দিয়ে তোমাকে নিয়ে আসবো। তিতির বলল, আমি পারমিশন পাবো না। না বাবা বাবা, পাবো না। আচ্ছা বাদ দাও না, এখন যেভাবে হোক আমি তোমাকে নিয়ে আসবো, এখন একটু খাও। তিতির প্লেট এগিয়ে নিল, খাওয়া শুরু করে বলল, হ্যাঁ, এতক্ষণ তো টেনশনে ছিলাম তাই খেতে পারছিলাম না, এখন তো আর কোনো টেনশন নেই, সব শেষ। বোকার মতো কথা বলো মতো দিদির, কিসের সব শেষ? তিতির কিছু বলল না, মন খারাপ করে খেতে থাকলো। হঠাৎ তিতিরের চোখ পড়ল টেবিলের ওপরে রাখা লাচ্ছির দিকে। 4 গ্লাস লাচ্ছি আর সাথে হাফ লিটারের বোতলের 1 বোতল লাচ্ছি। তিতির বলল, এত লাচ্ছি দিয়ে কি হবে? খাবো, গ্লাসেরগুলো এখন খাবো, বোতলটা রাস্তায় যেতে যেতে খাবো, নষ্ট হয়ে যাবে, না হলে আরও নিতাম। এটা আমার প্রিয় লাচ্ছি, সব ইনগ্রিডিয়েন্টস এত পারফেক্ট পরিমাণে দেয় না যে একদম পারফেক্ট এটা লাচ্ছি হয়। তিতির এতক্ষণে হাসলো, বলল, তুমি পাগল একটা। না, ঘাতক। রাস্তার অপোজিটে আর্মিদের একটা সুপার শপ ছিল। খাওয়া শেষ হতেই মুগ্ধ ওই শপটা দেখিয়ে বলল, চলো এই শপটাতে একটু যাবো। কি কিনবে আবার? চকলেট কিনবো। তুমি যাও, আমার যেতে ইচ্ছা করছে না, এখানেই বরং ভালো লাগছে। তুমি যাও, কেনাকাটা শেষ করে এসো, আমি এখানেই বসে থাকি। মুগ্ধ আর জোর করল না, চলে গেল। মুগ্ধ যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে বৃষ্টি নামলো। তিতির ভিজে যাচ্ছে। ধুর, সবগুলো টেবিলের উপরে ছাতা আছে, শুধু ওদেরটাতেই নেই। ভেতরে চলে যেতে পারে, কিন্তু তাহলে তো মুগ্ধ ওকে খুঁজে পাবে না। ফোনটাও তো ব্যাগে, আর ব্যাগ মুগ্ধর কাছে। যখন বৃষ্টির জোর বাড়ল তখন তিতিরের ভালোই লাগলো ভিজতে। এর মধ্যে মুগ্ধ দৌড়াতে দৌড়াতে এলো, এসে ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। তিতির বলল, কোথায় যাচ্ছি? সিএনজি ঠিক করেছি। ও। মুগ্ধ বলল, ভিজছিলে কেন তুমি? তো কি, যদি হারিয়ে যাই আমার ফোন তো তোমার কাছে। মুগ্ধ তাকিয়ে দেখলো তিতিরের ঠোঁট বেয়ে বৃষ্টির পানি পড়ছে, আর সেই ফোঁটা ফোঁটা পানিগুলো তিতিরের ঠোঁট দিয়ে পিষে ফেলছে কথা বলার সময়। মুগ্ধ সেই ফোঁটাগুলোকে এখন হিংসে হচ্ছে। তিতির বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? এমনি, চলো চলো। সিএনজিতে উঠেই মুগ্ধ আবার তাকালো তিতিরের দিকে। ওর ঠোঁট দুটো ভিজে সপসপে হয়ে আছে। এই মুহূর্তে মুগ্ধর প্রচণ্ড ইচ্ছে করছে ওই ভেজা ঠোঁটের ছোঁয়া পেতে। এই অন্ধকারে সিএনজিতে সেটা পাওয়াও সম্ভব। কেন যেন মনে হচ্ছে তিতিরাজ বাধা দেবে না, কিন্তু নিজেকে সামলে নিল মুগ্ধ। ওদের প্রথম চুমুটা কিনা এভাবে হবে না, সুন্দর পারফেক্ট একটা সময়ের জন্য মুগ্ধ অপেক্ষা করবে, যখন কোনো তাড়া থাকবে না, কেউ দেখে ফেলার আতঙ্ক থাকবে না, আর যখন তিতিরের কোনো সংকোচ থাকবে না। সিএনজি বাস স্ট্যান্ড পার হওয়ার পর তিতির বলল, এই আমরা বাস স্ট্যান্ড পার হয়ে এলাম তো। মুগ্ধর ঠোঁটে মুচকি হাসি দেখেই তিতির বুঝে ফেলল, বলল, আমরা আজ থাকছি। মুগ্ধ হেসে বলল, হ্যাঁ, বংশী ফোন দিয়ে কনফার্ম করেছিল তখন, আমি তোমার সাথে একটু মজা করছিলাম, তার তাবতে থাকতে হবে না, আমরা কটেজ পেয়েছি। তিতির একমুখ হাসি নিয়ে এক লাফ দিয়ে মুগ্ধর গলাটা জড়িয়ে ধরল। মুগ্ধ হাসতে হাসতে বলল, তুমি এত পাগলি কেন? তিতির ওর পিঠে খামচি মেরে বলল, তুমি এত খারাপ কেন? কি খারাপ হয়েছিল আমার? মুগ্ধ হঠাৎই তিতিরের কোমর জড়িয়ে ধরে ওকে কোলের মধ্যে উঠিয়ে নিল। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, আই লাভ ইউ পাগলি। তিতিরের ইচ্ছে করছিল রিপ্লাই দিতে, কিন্তু দিল না। যখন দিবে বলে ঠিক করে রেখেছে তখনই দিবে। ভালোবাসার বহিঃপ্রকাশ কি শুধু লাভ ইউ টু বললেই হয়? আরও কত উপায় আছে। তিতির তারই একটা বেছে নিল।
মুগ্ধ শার্টের ডান পাশের কলারটা সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার ডান পাশে, তারপর ইচ্ছে মতো চুমু দিল। মুগ্ধর পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে গেল, হাওয়ার মতন ভাসতে লাগলো। নিজ উদ্যোগে করা তিতিরের প্রথম আদর। মুগ্ধকে চাপটে ধরে রাখলো নিজের বুকের মধ্যে। কিছুক্ষণের মধ্যে যখন ওরা রিসোর্ট হলিডে ইনে পৌঁছলো, গাড়ির শব্দ পেয়ে বংশী দৌড়ে এলো। आइए बीबी जी आइए, अल्लाह मेहरबान कि हम आपको लिए कुछ कर पाया। তিতির হাসলো, কিছু বলল না। ওদের ব্যাগ দুটো জোর করে নিয়ে নিচ্ছিল। মুগ্ধ দিল না, জিজ্ঞেস করলো, বংশী বিবিজিকে কেমন দেখলে? পছন্দ হয়েছে?